গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন এরিক মারিয়া রেমার্কের বিখ্যাত উপন্যাস দ্য নাইট ইন লিসবন। আজ চতুর্থ পর্ব। সন্ধ্যা 7টায় কলিং বেল বাজল। চমকে উঠলাম। কলিং বেল বাজার অর্থ পুলিশের আবির্ভাব। চাপা কণ্ঠে জিজ্ঞেস করলাম, কে মনে হয়? হেলেন বলল, চুপ করে থাকো, হয়তো কোনো বন্ধু, উত্তর না দিলে ফিরে যাবে। আবার বেল বাজল। কয়েকবার দরজা ধাক্কালো। হেলেন ফিসফিস করে বলল, বেডরুমে যাও। জিজ্ঞেস করলাম, কে হতে পারে? জানি না, তুমি বেডরুমে যাও, ওকে আমি তাড়াতাড়ি বিদায় করছি। আর বেশিক্ষণ দরজা ধাক্কালে প্রতিবেশীরা জানতে উৎসুক হবে। হেলেন আমাকে জোর করে সরিয়ে দিল। চকিতে দেখে নিলাম ঘরে কিছু পড়ে রইল কিনা। তারপর বেডরুমে গেলাম। শুনতে পেলাম হেলেন বলছে, ও তুমি? পুরুষ কণ্ঠস্বর কানে এলো। আস্তে বেডরুমের দরজা বন্ধ করে দিলাম। রান্নাঘরের মধ্যে দিয়ে ফ্ল্যাট থেকে বেরোবার একটি দরজা আছে, কিন্তু সে দরজা নাগালের বাইরে, কেউ দেখে ফেলবে। ঘরের দেয়াল আলমারিতে হেলেন অনেক কাপড় চোপড় রেখেছে। আলমারিটার কাঠের দরজা, লুকাতে হলে আলমারি ভালো। লোকটি হেলেনের সঙ্গে বসবার ঘরে গেল। কণ্ঠস্বর চিনলাম, জর্জ, হেলেনের ভাই। ও আমাকে একবার কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠিয়েছিল। দেখলাম ড্রেসিং টেবিলে একটি কাগজ কাটার ছুরি পড়ে আছে, আমার আত্মরক্ষার একমাত্র অস্ত্র। বিনা দ্বিধায় ওটা পকেটে পুরে দেয়াল আলমারির মধ্যে লুকোলাম। জর্জ যদি আবিষ্কার করেই ফেলে, প্রয়োজন হলে ওকে খুন করে পালাবো। শুনলাম হেলেন বলল, টেলিফোন? ঘুমিয়ে পড়েছিলাম, তাই শুনতে পাইনি। কোনো গোলমাল হয়েছে নাকি? চরম বিপদে মানুষের ভেতর শুকিয়ে যায়, যেন সামান্য স্ফুলিঙ্গ স্পর্শে দাউ দাউ করে জ্বলে উঠবে। ওর উত্তর শোনার আগেই বুঝেছিলাম জর্জ আমার উপস্থিতির বিন্দু বিসর্গও জানে না। জর্জ বলল, বেশ কয়েকবার ফোন করলাম, কেউ ধরল না। কাজের লোকটা তো ফোন ধরল না। ভাবলাম কিছু হলো কিনা। তুমি দরজা খুলছিলে না কেন? হেলেন স্বাভাবিকভাবে উত্তর দিল, আজকাল প্রায়ই মাথা ধরে, এখনও ধরে আছে, তাই টেলিফোন নামিয়ে রেখে ঘুমিয়েছিলাম। তুমি ডাকতে ঘুম ভাঙল। মাথা ধরেছে? হ্যাঁ, এবার যেন আগের থেকে বেশি। 2টি পিল খেয়েছি, ঘুম পাচ্ছে। ঘুমের পিল? মাথা ধরার। জর্জ, তুমি বরং ওঠো, আমার ঘুম পাচ্ছে। পিলগুলি কোনো কাজের নয়। জামা কাপড় পরে নাও, বেড়াতে চলো, বাইরের হাওয়ায় মাথা ধরা ছাড়বে। কিন্তু পিল দুটো যে খেয়ে ফেলেছি, এখন ঘুমানো ছাড়া রাস্তা নেই। ঘুরে বেড়াতে ইচ্ছে করছে না জর্জ। ওরা কিছুক্ষণ কথাবার্তা বলল। জর্জ ঘণ্টাখানেক বাদে হেলেনের খবর নিতে আসবে। হেলেন বলল, দরকার নেই। জর্জ জিজ্ঞেস করল, ঘরে যথেষ্ট খাবার দাবার আছে কিনা। হেলেন জানালো, প্রচুর আছে। এবার জর্জ কাজের লোকের কথা জিজ্ঞেস করল। হেলেন কাজের লোককে সন্ধ্যাবেলা ছুটি দিয়েছে, রাতে খাবার বানাতে আসবে। জর্জ জিজ্ঞেস করল, তাহলে কোনো কিছুর প্রয়োজন নেই তো? না। আচ্ছা, তাহলে আর দাঁড়াবো না, সব ঠিক থাকলেই ভালো। আমি তোমার ভাই, আমার চিন্তা হয়। সুতরাং? সুতরাং কি? সুতরাং তুমি আমার ভাই। তা তোমার কি সে কথা মনে থাকে? হেলেন অধৈর্যভাবে বলল, খুব থাকে। আজ তোমার হলো কি? বিশেষ কিছু হয়নি জর্জ। সেই পুরনো রোগটা ধরেনি তো? না, মাথা ধরেছে মাত্র। আমি চাই না কেউ আমাকে প্রতি পদে পরীক্ষা করে। কেউ পরীক্ষা করছে না, আমি জাস্ট তোমার জন্য চিন্তিত। চিন্তার কোনো কারণ নেই, আমি ভালো আছি। ডাক্তার দেখাতে গিয়েছিলে? হেলেন কয়েক মুহূর্ত বাদে উত্তর দিল, হ্যাঁ। কি বলল ডাক্তার? হেলেন বিরক্ত সুরে উত্তর দিল, বিশ্রাম নিতে বলেছে। ক্লান্তি এলে অথবা মাথা ধরলে ঘুমোতে বলেছে।
আরও বলেছে ওই অবস্থায় যেন কোনো বাদ প্রতিবাদ না করি। জাতির একজন কমরেড এবং মহান সহস্র বর্ষব্যাপী রাজের নাগরিক হিসেবে দায়িত্ব এবং কর্তব্যের সাথে ঘুমের সংঘাত সম্পর্কে চিন্তা করতেও নিষেধ করেছে। ডাক্তার এই কথা বলেছে? না, ডাক্তার অত কথা বলেনি। আমি নিজে কিছু যোগ করেছি। শুধু ভাবনা চিন্তার উত্তেজনা এড়িয়ে চলতে বলেছে। অবশ্য সেই উপদেশ দিয়ে কোনো অন্যায় করেনি। এই জন্য তাকে কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠাতে হবে না। আর তাছাড়া ডাক্তার সরকারের সাপোর্টার। আর কিছু জানার দরকার? জর্জ বিড়বিড় করে কিছু বলল। বুঝলাম ও রওনা হবে। এখন আরও সাবধান হতে হবে। আলমারির কপাটের ফাঁকে সব দেখছিলাম। একটু পরে ঘরের দরজায় ওর ছায়া পড়ল। পায়ের শব্দে বুঝলাম ও বাথরুমে গেল। মনে হলো হেলেনও বেডরুমে এসেছে। হেলেনের কোনো ছায়া দেখলাম না। কপাট বন্ধ করে হেলেনের জামা কাপড়ের আড়ালে হাতে কাগজ কাটা ছুরি নিয়ে দাঁড়িয়ে রইলাম। জানতাম জর্জ আমার উপস্থিতি সম্পর্কে কিছু জানে না। ও হয়তো বাথরুম থেকে বেরিয়ে বসবার ঘরে যাবে, তারপর চলে যাবে। উৎকণ্ঠায় গলা শুকিয়ে গেল। গা বেয়ে ঘাম পড়তে লাগল। অচেনার থেকে চেনা ভয় বেশি। অচেনা ভয় মারাত্মক হলেও আকৃতি অজানা। তার বিরুদ্ধে মানসিক শৃঙ্খলাবোধকে কাজে লাগানো চলে। কিন্তু চেনা ভয়ের কাছে এইসব কৌশল ব্যর্থ। কনসেন্ট্রেশন ক্যাম্পে যাওয়ার আগে প্রথমটিকে চিনেছিলাম, দ্বিতীয়টিকে এখন চিনলাম। এবার কনসেন্ট্রেশন ক্যাম্পে কপালে যা আছে তা ভালোই জানতাম। কিন্তু বর্ডার পেরিয়ে এতখানি রাস্তায় ও কথা মনে পড়েনি। মনে করতে চাইনি আসলে। করলে জার্মানিতে ফিরতে পারতাম না। তাছাড়া স্মৃতিশক্তি আমাদের দুঃসহ স্মৃতি মুছে বিগত দিনগুলি সোনালি পাতে মুড়ে দেয়। আপনি বুঝতে পারছেন তো কি বলছি? উত্তর দিলাম, হ্যাঁ বুঝেছি। আমরা ওগুলো ঠিক ভুলি না। ওরা স্মৃতির এক কোণে সুপ্ত থাকে, আবার এক ধাক্কায় জেগে ওঠে। শোয়ার্টস মাথা নেড়ে বললেন, আলমারির অন্ধকার সুগন্ধ কোণে দাঁড়িয়েছিলাম। কাপড় চোপড়ের রাশি আমাকে অতিকায় বাদুড়ের ডানার মতো চেপে ধরেছিল। অত্যন্ত ধীরে ধীরে নিঃশ্বাস নিচ্ছিলাম। পাশে কোনো হাঁচি বা কাশি চলে আসে। ভয় যেন আলমারির মেঝে থেকে বিষাক্ত গ্যাসের মতো ক্রমে উপরে উঠছিল। ভাবছিলাম ওই গ্যাস আমার শ্বাসরোধ করবে। কনসেন্ট্রেশন ক্যাম্পে এবার রক্ষে নেই। প্রথমবার যে অত্যাচার সয়েছি তা পরের বারের তুলনায় অবশ্যই কম। এতদিনে সেসব ভুলেও গিয়েছিলাম। তখন মনে পড়ল অন্যের উপর যে অত্যাচার নিজ চোখে দেখেছি আর যা অনুমান করেছি। ভাবলাম ইউরোপের সেই সুন্দর দেশগুলো থেকে চলে এসে কি পাগলামি না করেছি। ওখানে বিনা পাসপোর্টে ধরা পড়লে বড় জোর জেলে পাঠাতো কিংবা দেশ থেকে বহিষ্কার করত। পৃথিবীতে মানবতার স্বর্গপ্রতিম ওই দেশগুলো। বাথরুমের পাতলা দেয়ালগুলি দিয়ে জর্জের উপস্থিতি বুঝতে পারলাম। ও প্রভু জার্মান জাতের মহান প্রতিনিধি। ধীরে সুস্থে কাজ করতে জানে না। কমোডের ঢাকনাটি সশব্দে উল্টিয়ে আত্মগরিমা তৃপ্ত করে প্রস্রাব করল। ওর মনে সন্দেহের ছোঁয়া নেই। তাতে আমার আশ্বস্ত হওয়ার কথা, কিন্তু জঘন্যতম অবমাননা বোধ হল। ও প্রস্রাব করল, আমি তাই কান পেতে শুনলাম। মনে পড়ল সিঁধেল চোরেরা চুরি সেরে যাওয়ার আগে সেই বাড়িতে প্রস্রাব করে যায়। আসলে প্রাণ ভয়ে প্রস্রাব পেলেও এভাবে ওরা তাচ্ছিল্য প্রকাশ করে। সিস্টার্ন টানার শব্দ শুনলাম। অনতিকাল পরে বিজয় গর্বে জর্জ বাথরুম থেকে বেডরুমে পা দিল। অবশেষে সদর দরজা বন্ধ করার শব্দ। আলমারির দরজা খুলে গেল। চোখে আলো লাগল। আলোয় হেলেনের ছোঁয়া। ও ফিসফিস করে বলল, চলে গেছে। আলমারির বাইরে এলাম। তখন ভয় আর লজ্জা মিলে আমার মনে এক অদ্ভুত ভাব। এই ভাব নতুন নয়, তবু অন্য দেশে অনুরূপ পরিস্থিতিতে
এবং জার্মানিতে ধরা পড়ার মধ্যে অনেক তফাৎ। হেলেন বলল, এক্ষুনি তোমায় যেতে হবে। ওর দিকে তাকালাম। আশা করেছিলাম বিদ্রূপের আভাস পাব। বিপদ মুক্তির পর ভাবছিলাম আমি ব্যক্তি হিসেবেও কত অপমানিত। কিন্তু হেলেন ব্যতীত অন্য লোকের সামনে ওই ভাব হতো না। ওর মুখে নগ্ন ভীতির ছায়া। ও বলল, তোমাকে পালাতেই হবে। ফিরে এসে তুমি জাস্ট পাগলামি করেছ। একটু আগে আমিও সেই কথাই ভাবছিলাম, কিন্তু তখন বললাম, এক্ষুনি নয়, 1 ঘন্টা বাদে। জর্জ হয়তো আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। ওর ফেরার সম্ভাবনা আছে। মনে হয় না ফিরবে। ও কোনো সন্দেহ করেনি। হেলেন টেবিল ল্যাম্প জ্বালাল। জানলার পর্দার ফাঁক দিয়ে একবার বাইরে উঁকি দিল। বাতির রেখা বসবার ঘরে একটি সোনালি বৃত্ত রচনা করল। বৃত্তের বাইরে হেলেন, যেন শিকারের অপেক্ষায় শিকারী। ও বলল, তুমি হেঁটে স্টেশনে যাবে না, কেউ চিনে ফেলবে। কিন্তু এই শহর ছাড়তেই হবে। এলার গাড়ি ধারছে, তোমাকে আমি মুনস্টারে ছেড়ে আসব। তোমাকে এখানে এনে খুব আহাম্মকি করেছি, আর না। হেলেন জানলার ধারে দাঁড়িয়ে, মাত্র কয়েক ফুট দূরে। তবু কি দুঃসহ বিচ্ছেদ। ও সেই প্রথম বুঝল আমাদের একত্র থাকা অসম্ভব। সারাদিন ধরে গড়ে ওঠা ব্যবধানের প্রাচীর ধসে পড়ল। ও ভয় প্রত্যক্ষ করেছে। নিরাপত্তা চিন্তার কাছে তাই ওর অন্য ভাবনা তলিয়ে গেছে। ওর সর্বাঙ্গে জড়ানো ভয় আর প্রেম। ও স্পষ্ট দেখেছে বিচ্ছেদ অবধারিত। ছল প্রতারণায় তা এড়ানো যাবে না। আমার অসহ বেদনা কামনায় রূপান্তরিত হল। ওকে আরেকবার জড়িয়ে ধরতে চাইলাম। হাত বাড়ালাম, শুধু আর একটিবার। ও পাশ কাটিয়ে বলল, এখন নয়, এক্ষুনি এলার কাছে যেতে হবে। তোমায় পালাতেই হবে। ভাবলাম কিছু হবে না, তখন 1 ঘন্টা বাকি। কিন্তু আগে থেকে কেন তৈরি হইনি? মন কেন শক্ত করিনি? বিদায়লগ্ন আসন্ন জেনেও ব্যক্তি এবং মানুষের মাঝে কেন কাঁচের পাঁচিল তুলে ভুলেছিলাম? যদি প্রত্যাবর্তন পাগলামি হয়ে থাকে, এ আরও বেশি পাগলামি। তবু ধূসর শূন্যে ফিরবার আগে অন্তত হেলেনের কিছু সাথে নিতে হবে, যা অতি সাবধানী, ছল চাতুরি ভরা ব্যবহার এবং এক থেকে অপর নিদ্রার মাঝে মিলনের স্মৃতি অপেক্ষা মহত্তর। ওকে পেতে হবে সহজ এবং স্বাভাবিকভাবে। ওর ইন্দ্রিয়, চেতনা এবং মন যখন সজাগ, অর্থাৎ ওর সবটুকু চাই। জন্তুর মতো দিনরাতের মাঝে মিলন হলেই চলবে না। ও বাধা দিয়ে বলল, জর্জ ফিরতে পারে। বুঝলাম না সেটা ওর বিশ্বাস কিনা, কিন্তু একাধিকবার বিপদে পড়ে সংকট কাটলেই ভুলতে শিখেছিলাম। তখন আমার একটিমাত্র কামনা, ওই ঘরের বিছানা, হেলেনের গায়ের গন্ধ আর মিষ্টি সন্ধ্যা। আমার সব দিয়ে ওকে পেতে চেয়েছি। শুধু একটা কথা মনকে পীড়ন করছিল, বিচ্ছেদের বেদনা ফুটো করে দিচ্ছিল। হায়, প্রকৃতি বিরূপ। ওকে আরও গভীরভাবে পাওয়ার ক্ষমতা আমার নেই। যদি হেলেনের ওপর নিজেকে কম্বলের মতো বিছিয়ে দিতে পারতাম, যদি আমার 1000টা হাত আর মুখ থাকত, যদি ওকে এমনভাবে জড়াতে পারতাম যে দুজনের চামড়ার মাঝে ফাঁক থাকবে না। তবু আক্ষেপ থাকবে, চামড়ার সাথে চামড়ার মিলন হবে মাত্র। রক্তের সঙ্গে রক্ত মিলাব কি করে? দুজনে এত কাছাকাছি, তবু মিলন হল কই? শোয়ার্টস বলে যাচ্ছিলেন, কোনো বাধা না দিয়ে শুনছিলাম। বুঝতে পারছিলাম আমি ওর কাছে একটি দেওয়াল মাত্র, যার থেকে মাঝে মাঝে প্রতিধ্বনি ওঠে। নিজের সম্পর্কে ও কথা ভেবেছিলাম বলেই বিনা লজ্জা বা দ্বিধায় ওর কাহিনী শুনতে পেরেছি। উনিও যে কথা বিস্মরণের বালুরাশিতে মিলিয়ে যাবে, আমার সামনে রূপায়িত করতে পেরেছিলেন। আমরা 2 অচেনা আগন্তুক। এক রাতে দুজনের পথ এক হয়েছিল, তাই তিনি আমার কাছে হৃদয় মেলে ধরতে পেরেছিলেন। উনি এক অপরিচিত মৃতের নামের ছদ্মবেশে উপস্থিত হয়েছিলেন।
যখন ছদ্মবেশ খুলে যাবে, উনিও অনামী জনতার সঙ্গে মিশে শেষ বর্ডারের কালো গেট পার হয়ে যাবেন। সেখানে কেউ পাসপোর্ট চায় না, না থাকলেও ফেরত পাঠায় না। ওয়েটার জানালো এক জার্মান কূটনীতিক এসেছেন। আঙুল দিয়ে ভদ্রলোককে দেখালো। মহামান্য হিটলারের দূত 5 টেবিল দূরে এক ভদ্রলোক এবং 2টি ভদ্রমহিলা পরিবৃত হয়ে বসলেন। মহিলারা ঈষৎ স্থূলকায়া, নীল সিল্কের পোশাক পরনে। কূটনীতিক আমাদের দিকে পেছন করে বসলেন। আমরাও আশ্বস্ত হলাম। ওয়েটার বলল, আপনারা জার্মান ভাষায় কথা বলছিলেন, তাই ভাবলাম কূটনীতিকের সঙ্গে পরিচয় করতে চাইবেন। শোয়ার্টস এবং আমি যথার্থ রিফিউজির মতো দৃষ্টি বিনিময় করলাম। রিফিউজি আর হিটলারের প্রজা জার্মানের চাউনির মধ্যে বিস্তর তফাৎ। রিফিউজি চট করে সাবধানে দেখে নিয়ে ফিসফিস করে কথা বলতে শুরু করে। জার্মানি থেকে অগণিত শোয়ার্টসের বিতরণ এবং রাশিয়া থেকে একটি গোটা জাতির উৎখাতের মতো এও 20 শতাব্দীর সভ্যতার দান। 100 বছর পরে আর্তনাদের চাপা গোঙানি যখন আর শোনা যাবে না, ঐতিহাসিক হয়তো বলবেন সেই বেদনা মানুষের ক্রমবিকাশের সহায়ক হয়েছে। শোয়ার্টস নিরাসক্তভাবে ওয়েটারকে বললেন, আমি জানি উনি কে, তুমি বরং কিছু মদ আনো। তারপর শান্তভাবে বলে চললেন, হেলেন ওর বন্ধু এলার গাড়ি ধার করে আনতে গেল। আমি ফ্ল্যাটে রইলাম। রাত হয়েছে, জানলাগুলি খোলা। সব বাতি নিভিয়ে দিলাম, যেন ঘরে কেউ নেই। ফোন এলে ধরব না, জর্জ ফিরে এলে পেছনের দরজা দিয়ে পালাবো। আধ ঘন্টা জানলার ধারে বসে রাস্তার আওয়াজ শুনলাম। ক্রমে আসন্ন বিচ্ছেদ মনে ছায়া ফেলল, যেমন ধীরে ধীরে সন্ধ্যার কালো ছায়া দিগন্ত ছেয়ে দেয়। অন্ধকারে দাঁড়িপাল্লায় ওজন করতে বসলাম। এক পাল্লায় আমার শূন্য অতীত, অপরটিতে শূন্য ভবিষ্যৎ। মাঝখানে কাঁটার স্থানে হেলেন, ওর পিঠের দাঁড়ির ছায়া লম্বমান। যেন জীবনের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছি। পরের পদক্ষেপে ভারসাম্য নষ্ট হবে, ভবিষ্যতের পাল্লা বেশি ঝুলে যাবে, এক গাদা ধূসর রং মেখে উঠবে, আর ভারসাম্য ফিরে পাব না। গাড়ির শব্দে সচকিত হলাম। রাস্তার আলোয় হেলেনকে দেখলাম। অন্ধকারে সদর দরজার পাশে দাঁড়ালাম। চাবি ঘোরানোর শব্দ হল। চট করে ভেতরে ঢুকে হেলেন বলল, আমরা এখন রওনা হতে পারি। তুমি মুনস্টারে ফিরবে তো? ওখানে সুটকেস রেখেছি, ঘরও বুক করেছি। আর কোথায় যাব? ওই হোটেলের বিল চুকিয়ে অন্য হোটেলে উঠবে। কোথায়? হ্যাঁ, কোথায়? হেলেন ভাবতে লাগল। শেষে বলল, মুনস্টারই ভালো, ওটাই সবচেয়ে কাছে। একটি সুটকেসে প্রয়োজনীয় জিনিসপত্র ভরে নিয়েছিলাম। স্থির করলাম বাড়ির সামনে গাড়িতে উঠব না। হেলেন গাড়িতে সুটকেস নিয়ে কিছু দূর এগিয়ে গেলে আমি উঠব। গাড়ি অবধি পৌঁছনো পর্যন্ত কেউ দেখেনি। গরম হাওয়া বইছিল, অন্ধকারে গাছের পাতা নড়ছিল। হেলেন বলল, উঠে এসো তাড়াতাড়ি। গাড়িটি চারপাশে ঢাকা। ড্যাশবোর্ডের আলোয় হেলেনের মুখ উজ্জ্বল। ওর চোখ জলজল করছিল। ও বলল, আমি সাবধানে চালাচ্ছি, অ্যাক্সিডেন্ট হলে পুলিশের খপ্পরে পড়তে হবে। আমি উত্তর দিলাম না। রিফিউজিরা এসব কথার উত্তর দেয় না। হেলেনের সত্তা সজাগ, যেন অ্যাডভেঞ্চার করতে চলেছে। আপন মনে নয় গাড়ির সঙ্গে বকবক করছিল। ট্রাফিক সিগন্যালে গাড়ি থামতে বিড়বিড় করে প্রার্থনা করল। দ্বিতীয়বার গাড়ি থামতে বলে উঠল, দোহাই তোর, সবুজ হয়ে যা বাবা। শহরের সীমা পেরিয়ে জিজ্ঞেস করল, কবে মুনস্টার ছেড়ে যাচ্ছ? কবে কোথায় যাব জানতাম না, শুধু জানতাম ওখানে থাকার পালা শেষ হয়েছে। উত্তর দিলাম, কাল যাব। অনেকক্ষণ চুপ করে থেকে জিজ্ঞেস করল, এবার তোমার কি প্ল্যান? একা ঘরে বসে এই সম্পর্কে কিছু ভেবেছিলাম। ট্রেনের চড়া বিপজ্জনক। বর্ডারে পাসপোর্ট দেখালেই হবে না, ভিসা, দেশত্যাগের ট্যাক্স দেওয়ার রসিদ ইত্যাদি দেখতে চাইবে। আমার ওসব কাগজের বালাই ছিল না।
স্থির করেছিলাম যেভাবে জার্মানিতে এসেছি সেভাবেই ফিরে যাব, অর্থাৎ রাতের আড়ালে রাইন নদ পেরিয়ে অস্ট্রিয়া, অস্ট্রিয়া থেকে সুইজারল্যান্ড। হেলেনকে বললাম, ও বিষয়ে কিছু জিজ্ঞেস করো না। ও মাথা নেড়ে বলল, অল্প কিছু টাকা এনেছি, তোমার কাজে লাগবে। লুকিয়ে বর্ডার পেরোবার মতলব থাকলে সাথে নিতে পারো। এই টাকা সুইজারল্যান্ডে বদল করা সম্ভব হবে? হবে, কিন্তু তোমার লাগবে না? আমি ওই টাকা সঙ্গে নিতে পারবো না, আমাকে বর্ডারে সার্চ করবে। অল্প কয়েক মার্ক আমি নিতে পারি। ওর দিকে বিস্ময়ে চেয়ে রইলাম। ও কি বলতে চায়? ভুল বকছে না তো? জিজ্ঞেস করলাম, কত আছে? হেলেন হেসে জবাব দিল, যত কম ভাবছ তত কম নয়, অনেকদিন ধরেই জমিয়েছি, ব্যাগটার মধ্যে আছে। ছোট্ট একটি চামড়ার ব্যাগ দেখিয়ে বলল, বেশিরভাগই 100 মার্কের নোট, কিছু 25 মার্কেরও আছে, তোমার কাজে লাগবে, নিয়ে নাও, সব তোমার। নাৎসি পার্টি আমার ব্যাংকে জমানো টাকা বাজেয়াপ্ত করেছিল? হেলেন জবাব দিল, করেছিল, খুব তাড়াতাড়ি পারেনি। তার আগে ব্যাংকের এক কর্মচারীর সহায়তায় আমি ওই টাকা উঠিয়ে ফেলেছিলাম। ইচ্ছা ছিল তোমাকে পাঠিয়ে দেব, কিন্তু ঠিকানা জানতাম না। আমি চিঠি লিখিনি, সন্দেহ ছিল তোমার উপর হয়তো গোপনে নজর রাখা হচ্ছে। আমি চাইনি ওরা তোমাকেও কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠাক। হেলেন শান্তভাবে জবাব দিল, যদিও ওইটি একমাত্র কারণ নয়। আমরা একটি গ্রাম পার হলাম, সাদা মাটির দেয়াল আর খড়ের চালের বাড়ির সারি। ইউনিফর্ম গায়ে জোয়ান ছেলেরা ঘোরাফেরা করছে। পানশালা থেকে জাতীয় সঙ্গীতের রেশ ভেসে এলো। হেলেন বলল, মনে হয় যুদ্ধ বাঁধবে, তুমি কি তাই ফিরে এসেছ? কি করে জানলে যুদ্ধ বাঁধবে? জর্জ বলেছে। তুমি কি সেজন্যই ফিরে এসেছ? ওটা একটা কারণ বই কি, নাকি আমাকে নিয়ে যেতে এসেছ? ওর দিকে তাকিয়ে বললাম, দোহাই হেলেন, ও কথা বলো না, তোমার ধারণা নেই ওখানকার কি অবস্থা। আর যাই হোক, সেখানে স্বর্গ নয়, আর যুদ্ধ বাঁধলে ওখানেও দুর্ভোগ হতে পারে। ওরা হয়তো তখন জার্মানদের জেলে পুরবে। লেভেল ক্রসিংয়ে থামতে হল। গেটকিপারের কুঁড়ে ঘরের সামনে ডালিয়া আর গোলাপ ফুটেছে। গেটের তারে বাতাস এক বিচিত্র সঙ্গীত রচনা করছে। আমাদের পেছনে গাড়ির সারি, একটি ছোট ওপেল গাড়িতে 4 জন গম্ভীর দর্শন শক্ত সমর্থ লোক বসে। একটি সবুজ 2 সিটার গাড়িতে একজন বুড়ি বসে। ধীরে ধীরে একটি কালো মার্সিডিজ গাড়ি, যেন সববাহী গাড়ি, আমাদের পাশে দাঁড়াল। ড্রাইভারের পরনে কালো পুলিশের পোশাক, পেছনের সিটে 2টি পাংশু মুখে পুলিশ অফিসার বসে। গাড়িটি এত কাছে যে হাত বাড়িয়ে ধরা যায়। ট্রেন আসতে দেরি আছে। হেলেন আমার পাশে চুপ করে বসে। ঝকঝকে নিকেল পালিশ করা মার্সিডিজটি একটু এগোল। ওর রেডিয়েটরে প্রায় লেভেল ক্রসিং ছোঁয়। মনে হচ্ছিল ও 2টি লাশ বয়ে নিয়ে চলেছে। যে যুদ্ধের কথা একটু আগে হেলেনের সঙ্গে আলোচনা করছিলাম, তার প্রতীক। কালো ইউনিফর্ম, কালো গাড়ি আর কুশ্রী আরোহী। সাধারণত সববাহী গাড়িতে গোলাপ থাকে, সুগন্ধ বার হয়। এখানে তফাৎ, পচনের দুর্গন্ধ। ট্রেন গর্জন করে চলে গেল, যেন একটি জীবন। এটি এক্সপ্রেস ট্রেন। স্লিপিং কার এবং উজ্জ্বল আলোকিত ডাইনিং কার আছে। সাদা টেবিল ক্লথগুলিও দেখা গেল। গেট ওঠার সঙ্গে সঙ্গে মার্সিডিজটি অন্য গাড়িকে পেছনে রেখে এগিয়ে গেল। একটি কালো টর্পেডো আরও কালো রাতে মিশে গেল। হেলেন বলল, আমি তোমার সঙ্গে যাব? তার মানে তুমি কি বলতে চাও? ও গাড়ি থামিয়ে দিল। আমাদের মাঝে প্রচণ্ড মুষ্টাঘাতের মতো নীরবতা নেমে এলো। শুধু রাতের শব্দ শুনতে পাচ্ছিলাম। হেলেন আবার বলল, কেন যাব না? তোমার কি আমাকে এখানে রেখে যাবার ইচ্ছা ছিল? ড্যাশবোর্ডের নীল আলোয় হেলেনকে পুলিশ অফিসার 2টির মতো পাংশু লাগছিল। মনে হচ্ছিল রাতের আঁধারে চুপিসারে মৃত্যু ওর কপালে চিহ্ন এঁকে দেবে।
আগেকার দুশ্চিন্তাগুলি মনে পড়ল। ভাবতাম যখন যুদ্ধ বাঁধবে আমরা দুজনে তখন দুই দেশে, যুদ্ধ শেষের আগে দেখা হওয়ার সম্ভাবনা নেই। ভূমিকম্প থামলে কি দুটি ক্ষুদ্র প্রাণীর ভাগ্য সুপ্রসন্ন হবে? হেলেন রেগে বলল, আমাকে সঙ্গে নিয়ে যাবার ইচ্ছা না থাকলে ফিরে এসে তুমি ঘোর অন্যায় করেছ, বুঝতে পেরেছ? হ্যাঁ। তবে এড়িয়ে যেতে চাও কেন? এড়াতে চাই না হেলেন, কিন্তু তুমি জানো আমার সঙ্গে যাওয়ার কি অর্থ। তুমি জানো? তাহলে এসেছিলে কেন? শুধু বিদায় নিতে? মিথ্যে কথা। না, তা নয়। তবে এখানে আত্মহত্যা করতে? আমি মাথা নাড়লাম। জানতাম একটি উত্তরীয় বুঝবে, সে যত মিথ্যেই হোক। বললাম, তোমাকে নিতেই এসেছি হেলেন, এখনো কি বোঝনি? ওর মুখের ভাব বদলে গেল, রাগ মিলিয়ে গেল। খুব সুন্দর দেখাচ্ছিল। অস্ফুটে বলল, আমি জানতাম, আগে কেন বলনি? সাহস সঞ্চয় করে জবাব দিলাম, 100 বার বলতে চেয়েছি হেলেন, প্রতি মুহূর্তে ওই কথাই সবচেয়ে বেশি বলতে চেয়েছি, কিন্তু এ অসম্ভব। আদৌ অসম্ভব নয়। আমার পাসপোর্ট আছে, আর বাকি সব সোজা, তাই না? তুমি ট্রেনে চেপে জার্মানি ছেড়ে যেতে পারো, কিন্তু তোমার ফ্রেঞ্চ ভিসা কই? জুরিখে জোগাড় করব। সুইজারল্যান্ড যেতে ভিসা লাগে না। তা বটে, কিন্তু ভেবে দেখো হেলেন, তোমার বাবার বাড়ি থেকে কিছু বলবে না? ওরা যেতে দেবে? ওদেরকে সবটা বলবো না, শুধু বলবো জুরিখে ডাক্তার দেখাতে যাচ্ছি। আগেও তাই করেছি। তোমার অসুখ করেছিল? মোটেই না, পাসপোর্ট পাওয়ার জন্য মিথ্যা কথা বলেছিলাম। এখানে আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল। কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলাম। তারপর এলোমেলো চিন্তা ভেদ করে জিজ্ঞেস করলাম, তোমার পাসপোর্ট আছে? হেলেন হ্যান্ডব্যাগ খুলে পাসপোর্ট বার করল। খাঁটি পাসপোর্ট, যার বলে বিদেশ ভ্রমণ চলবে, বাইবেলের থেকে পবিত্র। জিজ্ঞেস করলাম, কতদিন আগে করিয়েছ? 2 বছর আগে। আরও 3 বছর মেয়াদ আছে, 3 বার ব্যবহার করেছি। একবার অস্ট্রিয়া গিয়েছিলাম, তখনও অস্ট্রিয়া স্বাধীন। 2 বার সুইজারল্যান্ড গিয়েছি। ভালো করে পাসপোর্টটি পরীক্ষা করলাম। মাথায় বুদ্ধি এসে গেল। এখন আর ওর পক্ষে জার্মানি ছেড়ে যাওয়া অসম্ভব নয়। মনে পড়ল জর্জ প্রশ্ন করেছিল ও ডাক্তার দেখাতে গিয়েছিল কিনা। জিজ্ঞেস করলাম, তুমি কি নিশ্চিত যে তোমার অসুখ করেনি? বোকার মতো কথা বলো না। বাবার বাড়িতে জানে আমি অসুস্থ, ওদেরকে তাই বুঝিয়েছি। মার্টেন্স সাহায্য করেছিল। খাঁটি জার্মানকে বোঝানো কঠিন যে সুইজারল্যান্ডে এমন বিশেষজ্ঞ আছেন যারা বার্লিনের বিশেষজ্ঞর চেয়েও দক্ষ। তাছাড়া আমি শান্তি পেতাম না। হেলেন আবার হেসে বলল, অত ঘাবড়িও না, কোনো ভয় নেই। আমি তো রাতের অন্ধকারে পুলিশের চোখে ধুলো দিয়ে পালানোর চেষ্টা করব না। ট্রেনে চেপে বলবো জুরিখে ডাক্তার দেখাতে যাচ্ছি। আগেও তাই করেছি। জুরিখে থাকলে দেখা করবে? আচ্ছা, এখন গাড়ি চালাতে থাকো। এত সব ভালো মনে হচ্ছে যে ভয় হয় জঙ্গল থেকে একদল পুলিশ এসে হাজির হবে। কখনো ভাবিনি আমাদের প্ল্যান এত সহজ হবে হেলেন। হেলেন হেসে উত্তর দিল, আমরা মরিয়া, তাই সব সহজ। আমরা ধুলিমলিন গ্রামের রাস্তা ছেড়ে বড় রাস্তা ধরলাম। হেলেন বলল, আমি ঠিক আছি, ফাঁকি দিয়ে পালাবো। ওর কণ্ঠস্বর স্বাভাবিক। দুজনে হোটেলে গেলাম। অবাক হলাম কত সহজীয় ঘটনার সঙ্গে খাপ খাওয়াতে পারে। ও বলল, তোমার সঙ্গে আমি হোটেলের লবি পর্যন্ত যাব। কোনো মহিলার সঙ্গে থাকলে একটু কম সন্দেহজনক মনে হবে। খুব শিগগিরই উল্টো কথা বলবে হেলেন। হোটেল ক্লার্ক চাবি দিল। আমি কামরায় গেলাম। হেলেন লবিতে অপেক্ষা করতে লাগল। দরজার পাশে আমার সুটকেস ছিল। ঘরটির চারদিকে তাকিয়ে ভাবতে লাগলাম কি করে এই ঘরে এসে পৌঁছেছিলাম। অল্পক্ষণ পরে স্মৃতি ঝাপসা হয়ে গেল। আমি যেন আর শক্ত মাটিতে দাঁড়িয়ে নেই, ভেলায় ভাসছি। সাথে আনা সুটকেসটি রেখে তাড়াতাড়ি লবিতে ফিরলাম।
হেলেনকে জিজ্ঞেস করলাম, তোমার হাতে কত সময় আছে? আজ রাতে গাড়িটা ফেরত দিতে হবে। ওর দিকে তাকালাম। ওকে জড়িয়ে ধরতে এত ইচ্ছা করছিল যে বলে বোঝাতে পারব না। লবির বাদামি রং, সবুজ রঙের চেয়ারগুলি, উজ্জ্বল আলোকিত রিসেপশন ডেস্ক, তার পেছনের চাবির র্যাক আর ডাকবাক্স আমাদের দিকে চেয়ে আছে। ওকে আমার কামরায় নিয়ে যাওয়া সম্ভব নয়। বললাম, আমরা একসাথে খাব, কাল সকালে দেখা হবে। কাল নয়, পরশু। পরশু, হয়তো পরশু দিন ওর সুবিধা, কিন্তু আমার কাছে তার অপর অর্থ কখনো নয়, অথবা প্রায় নিশ্চিত উঠবে না এমন লটারির টিকিট। দেখেছি অনেক পরশু আশার বিপরীত ফল দিয়েছে। বললাম, পরশু বা তার পরের দিন, তাও আবহাওয়া কেমন থাকে দেখে। তার থেকে ও চিন্তা ত্যাগ করি। আমার উপায় নেই। দুজনে ডোমকেলার নামে একটি রেস্তোরাঁয় গেলাম। এমন টেবিলে বসলাম যেখানে কেউ আড়ি পাততে পারবে না। এক বোতল মদের অর্ডার দিয়ে খুঁটিনাটির জট ছাড়াতে বসলাম। হেলেন পরদিন জুরিখ যাবে, জুরিখে অপেক্ষা করবে। আমি রাইন পার হয়ে সুইজারল্যান্ড পৌঁছাব। জুরিখে দুজনের দেখা হবে। ও জিজ্ঞেস করল, যদি জুরিখ পৌঁছাতে না পারো? ক্ষতি নেই, সুইস জেলে কয়েদিদের চিঠি লিখতে দেয়। 1 সপ্তাহের মধ্যে আমার খবর না পেলে বাড়ি ফিরে যাবে। হেলেন স্থির দৃষ্টিতে তাকাল। ও জানত জার্মান জেলে কয়েদিদের চিঠি লিখতে দেওয়া হয় না। জিজ্ঞেস করল, বর্ডারে কড়া পাহারা থাকে? না, যা হোক, ও বিষয়ে ভেব না। আমি ঢুকতে পেরেছি, বেরোতে পারব না কেন? বিদায়ের পালা লঘু করতে চেষ্টা করেও পারলাম না। ও যেন একটি শক্ত কালো পাঁচিল। বারবার দুজনের ক্লিষ্ট মুখের দিকে তাকালাম। বললাম, 5 বছর আগের মতো মনে হচ্ছে, এবার দুজনেই যাচ্ছি। ও বলল, ঈশ্বরের দোহাই, সাবধানে থাকবে। আমি অপেক্ষা করব, 1 সপ্তাহের বেশি, যতদিন তুমি চাও, কোনো ঝুঁকি নেবে না। আমার হাতে হাত রেখে আবার বলল, এখন মনে হচ্ছে তুমি এসেছিলে, এবার ফেরার পালা, দেরি হয়ে গেল। বললাম, সে কথাই ভাবছি, এবার কিন্তু দুজনে দুজনকে চিনেছি। ও অস্ফুটে বলল, বড় দেরি হয়ে গেল, এবার তোমার ফেরার পালা। খুব দেরি হয়নি হেলেন, এমন যে হবে তা তো জানতাম। তাছাড়া অন্যভাবে এলে আমার জন্য কি অপেক্ষা করতে? আমি তো সবসময় অপেক্ষা করিনি। উত্তর দিতে পারলাম না। আমি অপেক্ষা করিনি, কিন্তু সহজে স্বীকার করতাম না, তখন তো নয়ই। উভয়েরই আত্মরক্ষার বুহ রইল না। আমাদের চারদিক খোলা। ভবিষ্যতে কখনো একত্র থাকা যদি সম্ভব হয়, মুনস্টারের কোলাহলমুখর রেস্তোরাঁর এই মুহূর্তটি ফিরে পেতে হবে। তাতে শক্তি আর শান্তি পাব। যেন দর্পণে নিজেদের দুটি প্রতিবিম্ব দেখতে পাব। একটি ভাগ্য আমাদের কি করতে চেয়েছিল, অপরটি ভাগ্য আমাদের কি করেছে। হেলেনকে বললাম, এখন তোমায় ফিরতে হবে, দ্রুত ড্রাইভ করবে না, সাবধানে থাকবে। ও ফিসফিস করে বলল, তুমিও সাবধানে থেকো, তোমার সাবধান হওয়া বেশি জরুরি। কিছুক্ষণ থাকার পর হোটেলের কামরা অসহ্য লাগল। স্টেশনে গেলাম, মিউনিখের টিকিট কাটলাম, অন্যান্য ট্রেনের সময়ও জেনে নিলাম। 1 রাতের ব্যাপার, ট্রেনে ভালোই কাটবে। মুনস্টার তখন শান্ত হয়ে গেছে। বড় গির্জার পাশে এসে দাঁড়ালাম। অন্ধকারে আশেপাশের কয়েকটি বাড়িও চিনলাম। মনে হল, হেলেনের কি হবে? গির্জার উপর দিকের বড় জানলাগুলির মতো আমার ভবিষ্যৎ দৃষ্টি ঘোলাটে হয়ে গেল। ওকে সাথে নিয়ে কি ঠিক করছি? ওর বিপদ হবে না তো? নির্বোধের মতো কোনো অন্যায় করছি না তো? না অবশেষে কোনো অভূতপূর্ব আশীর্বাদ কুড়াব? ঠিক জানি না কি হবে। হোটেলের কাছে চাপা কণ্ঠস্বর এবং পায়ের শব্দ শুনলাম। 2টি পুলিশ একজন মানুষকে ধাক্কা দিতে দিতে একটা বাড়ি থেকে বেরুল। রাস্তার আবছা আলোয় লোকটিকে দেখলাম।
লম্বাটে ধরনের ফ্যাকাশে মুখ, শুকনো রক্তের কালো রেখা ঠোঁটের কোণ থেকে চিবুক পর্যন্ত বিস্তৃত, মাথার চাঁদি ফাঁকা, দুপাশে ঘন চুল, চোখ দুটি ত্রাসে ঠেলে বেরিয়ে আসছে। বহু বছর এমন দেখিনি। পুলিশ দুটি ওকে অধৈর্য হয়ে ঠেলছে, টানাটানি করছে। ওদের বিশেষ কিছুতে ভ্রুক্ষেপ নেই। চারপাশে চাপা থমথমে আবহাওয়া। পাশ দিয়ে যেতে যেতে পুলিশ দুটি আমার দিকে ভীষণ উদ্ধত দৃষ্টিতে তাকাল। বন্দীটি যেন স্থির হয়ে যাওয়া চোখ দিয়ে সাহায্য ভিক্ষা করল। ওর ঠোঁট দুটি নড়ল, কিন্তু কথা বেরোল না। দৃশ্যটি সভ্যতার ইতিহাসের পুরনো কাহিনীর পুনরাবৃত্তি। সেই রাজক্ষমতার আজ্ঞাবাহক উৎপীড়িত ভুক্তভোগী এবং দর্শক, যে উৎপীড়িতের সমর্থনে নিজ অঙ্গুলি উত্থানেও বিরত, কারণ তার আপন নিরাপত্তার জন্যে উৎকণ্ঠা। সেই নিরাপত্তা অবশেষে বিপর্যস্ত। গ্রেফতার করা লোকটিকে সাহায্য করার সাধ্য ছিল না। সে চেষ্টা করলে পুলিশ দুটি সহজেই আমাকে ধরাশায়ী করত। একটি অনুরূপ ঘটনা মনে পড়ল। একজন দেখল একটি পুলিশ এক ইহুদিকে বেদম প্রহার করছে। সে ইহুদির সাহায্যে এগিয়ে গেল। পুলিশকে মেরে অচৈতন্য করে ইহুদিকে পালাতে সাহায্য করল। ইহুদি কিন্তু মুক্তিদাতাকে গাল পারল। ইহুদি বলল, এবার আর তার রক্ষে নেই। পুলিশ মার খেল, অতএব ইহুদির আর একটি অপরাধ বাড়ল। চোখ মুছতে মুছতে বেচারা অচৈতন্য পুলিশের জন্য জল আনতে ছুটল, যাতে জ্ঞান ফিরে ও ইহুদিকে মৃত্যুর মুখে ঠেলে দিতে না পারে। ভয় আর অক্ষমতার জন্য অত্যন্ত লজ্জিত হলাম। মনে হল শুধু নিজের কল্যাণের কথা ভেবে জঘন্যতম পাপ করেছি। হোটেলে ফিরে জিনিসপত্র গুছিয়ে নিয়ে গাড়িতে উঠে বসলাম। স্টেশনে যাব। ট্রেন আসতে অনেক সময় বাকি। হোটেল থেকে স্টেশনের ওয়েটিং রুমে অপেক্ষা করা বেশি বিপজ্জনক। তবু পাপ স্খলনের জন্য তাই চাইলাম। নিছক ছেলে মানুষই বটে, কিন্তু বিপদের ঝুঁকি আমার আত্মসম্মান পুনরুদ্ধারে সহায়ক হবে। সারা রাত ট্রেনে কাটিয়ে পরদিন নির্বিঘ্নে অস্ট্রিয়া পৌঁছলাম। খবর কাগজগুলিতে বাদ প্রতিবাদের প্রবল ঝড়, সীমান্ত গোলযোগের অভ্যস্ত বুলি। বলা হয়েছে অপেক্ষাকৃত দুর্বল শক্তিগুলি গোলযোগের সূত্রপাত করেছে। মহাযুদ্ধের সূচনা। সৈন্যভর্তি ট্রেন চলেছে, কিন্তু অধিকাংশ লোকের ধারণা যুদ্ধ হবে না। ওদের আশা নতুন মিউনিখ চুক্তি হবে। দৃঢ় বিশ্বাস জার্মানির সঙ্গে যুদ্ধে এঁটে ওঠার সাধ্য বাকি ইউরোপের নেই। ফ্রান্সে বিপরীত চিত্র। ওখানে সবাই জানে যুদ্ধ অবধারিত। ফেল্ডক্রিসে পৌঁছে একটি ছোট হোটেলে উঠলাম। তখন গ্রীষ্মকাল, ট্যুরিস্টের মরশুম। কারোর দিকে অন্য কারো নজর দেওয়ার ফুরসত নেই। সঙ্গের দুটি সুটকেসের জন্য আমাকে একটু ভদ্রস্থ দেখাচ্ছিল। স্থির করলাম সুটকেস দুটি এখানে ছেড়ে রেখে ন্যাপস্যাক কিনে নেব। অনেক হালকা হয়ে চলতে পারব। জায়গাটা হিচ হাইকারে ভর্তি। ন্যাপস্যাক নিলে সহজেই ওদের সাথে মিশে যেতে পারব। 1 সপ্তাহের আগাম হোটেল ভাড়া চুকিয়ে দিলাম। পরদিন বেরোলাম। রাতে বর্ডারের অদূরে একটি পরিষ্কার জায়গায় লুকিয়ে রইলাম। প্রথম রাত মশার কামড় খেয়ে এবং পুকুর পাড়ে একটি স্যালামেন্ডারকে পর্যবেক্ষণ করে কাটিয়ে দিলাম। ওর মাথায় ঝুঁটি, একবার পুকুরের ধার বেয়ে বাইরে আসার চেষ্টা করছিল। ওর হলদে সবুজ বুক নজরে পড়ছিল। পুকুরটাই ওর দুনিয়া। পুকুরেই ওর জার্মানি, ফ্রান্স, আফ্রিকা, জাপান, আরও সব দেশ। গ্রীষ্মের আনন্দে ও মেতে উঠেছিল। অল্প কয়েক ঘন্টা ঘুমিয়ে তৈরি হয়ে নিলাম, মনে যথেষ্ট আত্মবিশ্বাস। হঠাৎ 10 মিনিট পর একটি কাস্টমস গার্ড আমার পাশে যেন পাতাল ফুঁড়ে উদয় হল। ও হেঁকে বলল, দাঁড়াও, নড়ো না, কি করছো ওখানে? ও নিশ্চয়ই আড়াল থেকে অনেকক্ষণ লক্ষ্য করছে। আমি বললাম, আমি নির্দোষ হিচহাইকার। তাতে ফল হল না। বলল, সে কথা অফিসে বলবেন। আমার পেছনে বন্দুক বাঁকিয়ে ও নিকটবর্তী গ্রামে এগিয়ে নিয়ে চলল।
হতাশায় প্রায় ভেঙে পড়েছিলাম, তবু মস্তিষ্কের একটি কোণ তখনও সজাগ ছিল। পালানোর রাস্তা খুঁজছিলাম, কিন্তু গার্ডটি মাত্র 5 কদম পেছনে। গুলি করতে ওর হাত কাঁপবে না। কাস্টমস অফিসে একটি ছোট কামরায় বসতে দিল, বলল, ভেতরে গিয়ে অপেক্ষা করুন। কতক্ষণ? যতক্ষণ না আপনাকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু সেটা তো এখনই করতে পারেন, আমি তো কিছুই করিনি। কিছু না করে থাকলে কোনো দুশ্চিন্তা নেই আপনার। আমার এমনিতেই কোনো দুশ্চিন্তা নেই, কিন্তু এখনই শুরু করুন না। ন্যাপসেক খুলে নামিয়ে রাখলাম। ও হেসে বলল, আমাদের সময় হলেই শুরু করব। ওর দাঁতগুলি অসাধারণ চকচকে, যেন একটি শিকারী। বলল, আমাদের অফিসার ইনচার্জ সকালে আসবেন, মাত্র কয়েক ঘন্টা বাকি। ততক্ষণ চেয়ারে বসে ঘুমিয়ে নিতে পারেন। হিটলারের জয় হোক। কামরার চারদিকে দেখলাম, জানলায় মোটা শিক লাগানো, খুব ভারী মজবুত দরজা, বাইরে তালা লাগানো। লোক চলাচলের শব্দ পাওয়া যাচ্ছে। পালানোর সম্ভাবনা নেই। ধীরে ধীরে আকাশের রং ধূসর থেকে নীল হল। পরে উজ্জ্বল আলো দেখা গেল। গলার আওয়াজ শুনলাম, কফির গন্ধ পেলাম। দরজা খুলে গেল। ইচ্ছা করে হাই তুললাম, যেন সারা রাত জেগে কাটিয়েছি। লাল মুখ, আঁটসাঁট চেহারার অফিসার এলেন। মনে হল গার্ডটির থেকে সহজ পাত্র। বললাম, আপনাদের অফিস ঘুমের জন্য খুবই খারাপ জায়গা। আমার ন্যাপসেক খুলে উনি প্রশ্ন করলেন, বর্ডারে কি করছিলেন? স্মাগলিং না পালানোর মতলব? জিজ্ঞেস করলাম, কেউ কখনো ছেঁড়া শার্ট প্যান্ট স্মাগল করে? হয়তো করে না, কিন্তু আপনি ওখানে কি করছিলেন? উনি ন্যাপসেকটি সরিয়ে রাখলেন। হঠাৎ লুকানো টাকার কথা মনে পড়ল। ধরতে পারলে রক্ষে নেই। মনে মনে প্রার্থনা করলাম যেন আমাকে সার্চ না করা হয়। হেসে উত্তর দিলাম, আমি ট্যুরিস্ট, রাতের রাইনের সৌন্দর্য দেখছিলাম, অপূর্ব লাগছিল। কোথা থেকে আসছেন? মুনস্টারের নাম করলাম। বললাম, মুনস্টারের হোটেলে জিনিসপত্র রাখা আছে, 1 সপ্তাহের আগাম ভাড়াও চুকানো আছে। ইচ্ছা ছিল আজ সকালেই ফিরব। আপনার কাছে কি এখন আমার আচরণ স্মাগলারের মতো মনে হচ্ছে? 1 ঘন্টা অপেক্ষা করুন, আপনার হোটেলে রাখা জিনিসপত্র পরীক্ষা করা হবে। দীর্ঘ পথ হেঁটে চললাম। সঙ্গে কাস্টমস অফিসার। উনি একটি সাইকেল সাথে নিয়ে হাঁটছিলেন। ভাবভঙ্গি সন্ধানী কুকুরের মতো সতর্ক। মুনস্টারের হোটেলে পৌঁছানোর পর হোটেলের জানলা থেকে কে একজন বলে উঠল, ওই তো উনি। হোটেলের মালকিন এগিয়ে এলেন, খুব উত্তেজিত। জিজ্ঞেস করলেন, আমরা তো ভাবছিলাম আপনার কিছু হয়েছে, কোথায় ছিলেন? শূন্য বিছানা দেখে উনি চিন্তায় পড়েছিলেন, হয়তো আমি খুন হয়েছি। ইদানিং ওই অঞ্চলে খুন জখম খুব বেড়েছিল, তাই পুলিশে খবর দিয়েছেন। খুব স্বাভাবিকভাবে বললাম, আমি হারিয়ে গিয়েছিলাম। এত সুন্দর রাত, শৈশবের পর গত রাতেই প্রথম খোলা আকাশের নিচে শুয়েছিলাম। অপূর্ব লাগছিল, তবে আমি দুঃখিত আপনাদের ঝঞ্ঝাটে ফেলেছি। ভুল করে বর্ডারের অত্যন্ত কাছে শুয়েছিলাম। আপনি কি অনুগ্রহ করে এই অফিসারকে বলবেন যে আমি আপনাদের হোটেলেই কদিন ধরে আছি? মালকিন অনুরোধ রাখলেন। অফিসারও সন্তুষ্ট হল, কিন্তু পুলিশ পুঙ্গব মানল না। বলল, আপনি তাহলে বর্ডারের কাছাকাছি ছিলেন? কাগজপত্র আছে? আপনার পরিচয় কি? মনে হলো শ্বাস বন্ধ হয়ে যাবে। হেলেনের দেয়া টাকা গোপন পকেটে আছে। ধরলে প্রমাণিত হয়ে যাবে আমি সুইজারল্যান্ড পালানোর চেষ্টা করছিলাম। তারপর গ্রেপ্তার। তারপর নাম বললাম, পাসপোর্ট দেখালাম না। নিজ দেশে জার্মান এবং অস্ট্রিয়ানকে পাসপোর্ট দেখাতে হয় না। পুলিশটি বলল, কি করে জানব যে ডাকাতটিকে খুঁজছি সে আপনি নন? আমি হাসলাম। ও রেগে বলল, এটা হাসির কথা নয়। ব্যাগ সার্চ করতে শুরু করল। যেন বিরাট তামাশা দেখছি এই ভান করলাম। কিন্তু আমাকে সার্চ করে টাকা পেলে কি বলবো? বলবো এই অঞ্চলের সম্পত্তি কেনার চেষ্টা করছি। পুলিশ সুটকেসের সাইড পকেট থেকে একটি চিঠি উদ্ধার করল। খুব আশ্চর্য হলাম। চিঠির কথা আদৌ মনে পড়ল না।
সুটকেসটি অসনাব্রুক থেকে এনেছিলাম। অনেক টুকিটাকি ওতে ভরেছিলাম। হেলেন নিজে সুটকেসটি গাড়িতে রেখেছিল। পুলিশ চিঠি পড়তে লাগল। কিছুতেই চিঠির আদ্যপান্ত মনে পড়ল না। শুধু প্রার্থনা করলাম ওতে যেন গোলমেলে কিছু না থাকে। পড়া শেষ করে পুলিশ বলল, আপনি জোসেফ শোয়ার্টস? ঘাড় নেড়ে সায় দিলাম। জিজ্ঞেস করল, আগে বলেননি কেন? আমি তো বলেছি। কাস্টমস অফিসার বললেন, হ্যাঁ উনি বলেছেন। পুলিশ জিজ্ঞেস করল, তাহলে চিঠিটি কি আপনার সম্বন্ধেই? আমি হাত বাড়ালাম। একটু ইতস্তত করেও চিঠিটি দিল। চিঠির ওপরের দিকে শিলমোহর, ন্যাশনাল সোশ্যালিস্ট পার্টি হেডকোয়ার্টার। অসনাব্রুকের পার্টির কর্মকর্তারা জানাচ্ছেন যে পার্টির সভ্য জোসেফ শোয়ার্টস জরুরি গোপন কাজে ভ্রমণরত। মিস্টার শোয়ার্টসকে যেন সকল রকম সহায়তা দেয়া হয়। স্বাক্ষর জর্জ জুর্গেন্স, স্থানীয় পার্টি অধিনায়ক। বলা বাহুল্য সব হেলেনের লেখা। পুলিশটি সসম্ভ্রমে জিজ্ঞেস করল, আপনি তাহলে মিস্টার শোয়ার্টস? পাসপোর্টে লেখা নামটি ভালো করে মেলে ধরলাম। পাসপোর্ট রেখে বললাম, অতি গোপনীয় সরকারি কাজের ভার আমার ওপর। তাই তো দেখছি। ভারিক্কি চালে বললাম, আশা করি আপনাদের কৌতূহল মিটেছে। পুলিশটি উত্তর দিল, অবশ্যই মিটেছে। এখন বুঝতে পারছি আপনি বর্ডার পর্যবেক্ষণ করছিলেন। ডান হাত তুলে ওকে থামিয়ে দিয়ে বললাম, অনুরোধ করব এই কথা পাঁচকান করবেন না, গোপনীয়তাটা মেনে চলবেন। সেই জন্য আগে খুলে বলতে চাইনি। এভাবে চেপে না ধরলে বলতাম না। আপনি পার্টির মেম্বার? পুলিশটির উত্তর দিল, অবশ্যই। ওর পিঠ চাপে বললাম, সাবাস, অনেক পরিশ্রম করলে ভাই। এ নাও 2 গ্লাস মদ খেয়ে নিও। অল্প কিছু টাকা ওর হাতে গুঁজে দিলাম। যাদের চাকরি হলো অপরকে সন্দেহ করা, তাদের ঠকানো কত সহজ। এরকম অভিজ্ঞতা কখনো আপনার হয়েছে? বললাম, হয়েছে, কিন্তু আপনার মতো পাসপোর্ট বিনা হয়নি। আপনার স্ত্রীর তারিফ করতে হয়। ঠিক ভেবেছিলেন চিঠিটি কাজে লাগতে পারে। শোয়ার্টস বললেন, হেলেন নিশ্চয়ই ভেবেছিল আমাকে জানালে নৈতিক কারণেই চিঠিটি নিতাম না, অথবা নিতে ভয় পেতাম। কিন্তু আমি আসলে নিতাম। যা হোক, চিঠিটি সে যাত্রা রক্ষা করেছিল। প্রায় রুদ্ধশ্বাসে শোয়ার্টসের কাহিনী শুনছিলাম। এবার চারদিকে তাকিয়ে দেখলাম জার্মান কূটনীতিক এবং এক ইংরেজি ফক্সট্রিট নাচছে। ইংরেজ ভালো নাচে, জার্মানের বেশি জায়গা লাগে। ও প্রায়ই সামনে এগিয়ে যায়, নাচেও আগ্রাসনের ভঙ্গি, ইংরেজকে প্রায়ই সামনে ঠেলে দিচ্ছে। যেন দাবার ছকে দুটি রাজা, ইংরেজ এবং জার্মান, ভয়ানক কাছাকাছি হয়ে পড়ছে। কিন্তু শেষ পর্যন্ত প্রতিবার ইংরেজ পাশ কাটাচ্ছে। শোয়ার্টসকে জিজ্ঞেস করলাম, তারপর কি করলেন? হোটেলে আমার ঘরে গেলাম। অত্যন্ত ক্লান্ত হয়েছিলাম, বিশ্রামের প্রয়োজন ছিল। আর কিছু চিন্তাভাবনাও করতে হবে। হেলেন এমন অচিন্তনীয়ভাবে সেবার বাঁচিয়েছে যেন মিইয়ে যাওয়া নাটকে নতুন প্রাণ সঞ্চার হয়েছে। কিন্তু পুলিশটি ঘটনা সম্পর্কে বেশি কিছু আলোচনা করার আগেই পালানো দরকার। খোঁজ নিয়ে জানলাম সুইজারল্যান্ডগামী ট্রেন 1 ঘন্টা পরে ছাড়বে। মালকিনকে বললাম, জরুরি কাজে একদিনের জন্য জুরিখ যেতে হবে। একটি সুটকেস নিয়ে যাব, অন্যটি তার জিম্মায় থাকবে। তারপর স্টেশনে গেলাম। কখনো এমন কাণ্ড করেছেন? বহুদিন সাবধান থাকার পর হঠাৎ একদিন সমস্ত সতর্কতা জলাঞ্জলি দিয়েছেন? বললাম, হ্যাঁ, আমিও করেছি। মানুষ কখনো কখনো ভুল করে, আমিও ভুল করেছি। ভেবেছি, অনেক কষ্ট করেছি। এবার ভাগ্যের উচিত কিছু আমাকে প্রত্যর্পণ করা। ভাগ্য কিন্তু আসলে তখনও বিরূপ। শোয়ার্টস বললেন, মোটেই না। কখনো মানুষ পুরনোয় আস্থাহীন হয়ে নতুন রাস্তা ধরে। হেলেন চেয়েছিল ওর সাথে ট্রেনে চেপেই বর্ডার পেরোই। তা করিনি। ওর চিঠির চাতুরিতে সে যাত্রা রক্ষা পেয়ে ভাবলাম ওর কথা মতে কাজ করব। করেছিলেন? শোয়ার্টস মাথা নেড়ে বললেন, একটি ফার্স্ট ক্লাসের টিকিট কাটলাম।
বিলাস মানুষকে আত্মপ্রত্যয় দেয়। ট্রেন ছাড়ার আগে লুকানো টাকার কথা ভাবিনি, তখন গোনাও সম্ভব নয়। পাশে এক ফ্যাকাশে সদা উৎকণ্ঠিত যাত্রী বসে। কামরার 2টি বাথরুমই ভর্তি। ইতিমধ্যেই বর্ডার স্টেশন চলে এলো। সহজাত বুদ্ধি আমাকে ডাইনিং কারে ঠেলে নিয়ে গেল। 1 বোতল দামি মদ অর্ডার দিয়ে মেনু দেখতে চাইলাম। ওয়েটার জিজ্ঞেস করল, আপনার মালপত্র আছে? আছে, পাশের কামরায়। আপনি কি আগে কাস্টমসের ঝামেলাটা মিটিয়ে নেবেন? আমি ততক্ষণ জায়গা রাখছি এখানে। তার তো অনেক দেরি। প্রথমে কিছু খাবার আনো, অত্যন্ত খিদে পেয়েছে। আমি কিছু আগাম টাকাও দিয়ে যাচ্ছি। তুমি নিশ্চিন্ত থাকবে যে আমি ফিরব। আশা করেছিলাম বর্ডার গার্ড ডাইনিংয়ে কারো দিকে নজর দেবে না। কপাল মন্দ। ওয়েটার সবে মদের বোতল আর স্যুপ এনেছে, এমন সময় 2টি ইউনিফর্ম গায়ে মানুষের আবির্ভাব। তার আগেই লুকানো টাকা টেবিল ক্লথের নিচে সরিয়ে রেখেছিলাম। হেলেনের চিঠি রাখলাম পাসপোর্টের মধ্যে। একটি গার্ড হাঁকল, পাসপোর্ট। ওর হাতে পাসপোর্ট তুলে দিলাম। পাসপোর্ট না দেখেই জিজ্ঞেস করল, মালপত্র নেই? উত্তর দিলাম, শুধু একটি স্যুটকেস আছে, পাশের ফার্স্ট ক্লাস কামরায়। অপর গার্ড বলল, খুলে দেখাতে হবে। উঠে পড়লাম। ওয়েটারকে বললাম, জায়গা রেখো। নিশ্চয়ই রাখবো স্যার, আগাম বিল চুকিয়েছেন। কাস্টমস গার্ড 2টি আমাকে ভালো করে লক্ষ্য করে জিজ্ঞেস করল, আপনি আগাম বিল চুকিয়েছেন? হ্যাঁ, তা না করলে তো সুইস বর্ডার পার হয়ে যেতাম। আমার সুইস ফ্রাঁ নেই। ওরা হেসে বলল, বুদ্ধি মন্দ নয়, আপনি এগিয়ে যান, অন্য প্যাসেঞ্জারদের মাল চেক করতে করতে আপনার কাছে পৌঁছাবো। পাসপোর্টের কি হবে? চিন্তা করবেন না, আমরাই আপনাকে খুঁজে বার করব। নিজের কামরায় গেলাম। সহযাত্রীটি যথাস্থানে বসে, আগের থেকে উৎকণ্ঠিত। থেকে থেকে রুমাল দিয়ে ঘামে ভেজা মুখ আর হাত মুছছে। পাশের জানলা খুলে দিলাম। যদিও ওখান দিয়ে পালানো অসম্ভব, জানলাটি খোলা থাকায় আশ্বস্ত হলাম। একটি গার্ড কামরার দরজায় দাঁড়িয়ে বলল, আপনার লাগেজ? সুটকেস খুলে দেখালাম। ওই সহযাত্রীর লাগেজও দেখল। তারপর ঠিক আছে বলে অন্য কামরার দিকে পা বাড়াল। জিজ্ঞেস করলাম, আমার পাসপোর্ট কই? আমার পার্টনারের কাছে আছে। কিছুক্ষণ পর অপর গার্ডটি দেখা দিল। এর গায়ে নাজি পার্টির ইউনিফর্ম, চোখে চশমা, পায়ে ভারী বুট। শোয়ার্টস হেসে বললেন, জার্মানরা খুব বুটের ভক্ত। উত্তর দিলাম, নিজেদের তৈরি নোংরা স্তূপের উপর চলবার জন্য বুট দরকার আছে। শোয়ার্টস মদের গ্লাস প্রায় শূন্য করে ফেলেছিলেন। অবশ্য খুব বেশি মদ খাচ্ছিলেন না। হাত ঘড়িতে দেখলাম রাত 3:30। শোয়ার্টসও দেখলেন। উনি বললেন, আর বেশি বাকি নেই, জাহাজ ধরার অনেক সময় পাবেন। কাহিনীর বাকিটুকু শুধু আনন্দেরই বলা চলে। সত্যি কথা এটুকু না বললেও চলে। জিজ্ঞেস করলাম, কি করে বর্ডার পার হলেন? পার্টির সভ্য কাস্টমস গার্ডটি হেলেনের চিঠি পড়েছিল। পাসপোর্ট ফিরিয়ে জানতে চাইল সুইজারল্যান্ডে কোনো পরিচিত লোক আছে কিনা। ঘাড় নেড়ে জানালাম আছে। জানতে চাইল কে? আমের আর রটেনবার্গ। আমের আর রটেনবার্গ সুইজারল্যান্ডের 2 কুখ্যাত নাজি দালাল। রিফিউজিরা ওদের কুকীর্তির কথা জানত। গার্ডটি আবার জিজ্ঞেস করল, আর কেউ আছে? বার্ন শহরে পার্টির লোকজন আছে। আশা করি তাদের নাম জানতে চাইবেন না। ও স্যালুট করে বলল, আপনার যাত্রা শুভ হোক, হিটলার দীর্ঘজীবী হন। সহযাত্রীর কপাল অত ভালো নয়। ওর সব কাগজপত্র পরীক্ষা করা হলো, বিস্তর প্রশ্ন করা হলো। বেচারা আগেই ঘামছিল, এবার তোতলা হয়ে গেল। ওর দুর্দশা সইতে পারছিলাম না। জিজ্ঞেস করলাম, আমি কি ডাইনিং কারে ফিরে যেতে পারি? পার্টি কমরেড বলল, নিশ্চয়ই, আর আমি গিয়ে লাঞ্চ খান। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন এরিক মারিয়া রেমার্কের লেখা দ্য নাইট ইন লিসবন,
আজ চতুর্থ পর্ব আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।